সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। অর্থনীতির দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়ের এমসিকিউ সলভ নিয়ে চলে আসলাম। তোমাদের কিন্তু আগের সবগুলো অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে এবং এটা লাস্ট অধ্যায়। ইনশাল্লাহ সবগুলো একত্রিত করে একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস দিয়ে দিব। ওকে, আশা করি সবাই ভালো মতো পড়াশোনা করছো এবং বইটা ভালো মতো পড়েছো। বই পড়ার কিন্তু কোনো বিকল্প নাই, খালি এমসিকিউ সলভ করে গেলে কিন্তু তোমার ম্যাক্সিমাম কমন নাও পড়তে পারে। বইটা ভালো মতো পড়বে, তারপরে এই ক্লাসটা করে দেখো, নিজেকে যাচাই করো। ওকে ওকে দেখো, লাস্ট অধ্যায় 9 সরকারি অর্থ সংস্থান নিয়ে আমাদের বেশ কিছু এমসিকিউ আছে, এগুলো আমরা পড়বো। তারপরে দেখেন, আমরা শুরু করি। ঠিক আছে, এক্সাইজ ডিউটিস। এক্সাইজ ডিউটিস বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, এক্সাইজ ডিউটিস বলতে বলেন তো আমরা কি বুঝি? সবাই একটু কমেন্ট করে দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা এক্সাইজ ডিউটিস বলতে কি বুঝি। তোমরা এটা বুঝতে পারো কিনা দেখেন। দেশের অভ্যন্তরীণ কোন পণ্যের উপর আরোপিত যে শুল্ক, এটাকে আমরা বলি এক্সাইজ ডিউটিস বা আবগারি শুল্ক। ওকে, এটা মনে থাকবে তো, পরীক্ষা আসলে অবশ্যই পারতে হবে। ওকে দেখেন, ভ্যাট এর পুরো নাম কি? ভ্যাট এটার ফুল ফর্ম হলো ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে, মূল্য সংযোজন কর, বাংলায় বলা হয় এটা ভ্যালিউ অফ ট্যাক্স না, এই যে ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। তারপরে দেখেন, এনবিআর এর পূর্ণরূপ কি? এনবিআর, ঠিক আছে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। এনবিআর কি নিয়ে কাজ করে? রেভিনিউ নিয়ে কাজ করে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক না, কি বলে, নমিনাল বোর্ড না, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কে আমরা বলছি এনবিআর। সরকার সবচেয়ে বেশি আয় করে কোথা থেকে? সবগুলোর মধ্যে তুমি জানো না আসলে। দেখো, এই যে কর রিলেটেড যে শুধু ইনকাম ট্যাক্স না, ঠিক আছে, যে কর রেভিনিউ রিলেটেড সবকিছু যে ব্যাপারগুলো আছে, আবগারি শুল্ক, কর, এক্সাইজ ডিউটি, এই যেগুলো নিয়ে সবকিছু মিলিয়ে রাজস্ব বোর্ড থেকে সরকার সবচেয়ে বেশি আয় করে। ওকে, তারপরে দেখেন সরকার, আচ্ছা একই সেম কোয়েশ্চেন বারবার আসছে। সরকারের ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? সামাজিক কল্যাণ হ্রাস পাবে, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে, দ্রব্যমূল্য হ্রাস পাবে, নাকি বেকার সমস্যা বৃদ্ধি পাবে? আচ্ছা দেখো, সরকারের ব্যয় যদি বৃদ্ধি পায়, এর মধ্যে সামগ্রিক চাহিদাও বৃদ্ধি পাবে। ওকে, কর রাজস্ব কত প্রকার? দুই প্রকার। একটা কি? একটা হলো প্রত্যক্ষ বা ডিরেক্ট, আরেকটা পরোক্ষ। প্রত্যক্ষ পরোক্ষ ব্যাপারটা কি জানো? যেটা তোমার উপরে বা ব্যক্তির উপরে ডিরেক্ট আসে। ঠিক আছে, ডিরেক্ট, যেমন কি ইনকাম ট্যাক্স, তাই না? তারপরে জমি জমা রিলেটেড ব্যাপারগুলো। আর পরোক্ষ আসে কোনো পণ্য বা কোনো ধরো সেবার মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে যে ট্যাক্সটা তুমি পে করছো, ওইটা হইলো পরোক্ষ। ওকে, তারপরে দেখেন, প্রত্যক্ষ কর কোনটি? আমি বললাম যে ইনকাম ট্যাক্স, ভূমি রিলেটেড। দেখো তো ইনকাম ট্যাক্স এখানে আছে কিনা, বা ভূমি রিলেটেড। বাণিজ্য শুল্ক না, ইনডিরেক্ট। ইনডিরেক্ট, ইভেন ভ্যাটও ইনডিরেক্ট, অর্থাৎ আয় কর, এটা ডিরেক্ট ট্যাক্স। সরকারের আয়ের প্রধান খাত কোনটি? আয়ের প্রধান খাত আসলেই কর রাজস্ব। ঠিক আছে, অন্য কোনটাই প্রধান খাত না। সবচেয়ে বেশি আয় করেই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে, দেখলে না একটু আগে। কোনরূপ সুবিধা প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করা হয়, একটা ব্যাপার বলে রাখি, আমরা কোন সুবিধা প্রত্যাশা ছাড়াই কি কি পে করি সরকারকে? বলতো, সরকারকে কর দেই, তাই না, ট্যাক্স দেই। এই ট্যাক্সটা হইল কি? কর। ঠিক আছে, একজন ব্রিটিশ হিস্ট্রিয়ান বলছিল যে জীবনে দুইটা ব্যাপার হলো ইনএভিটেবল। ঠিক আছে, জীবনে দুইটা ব্যাপার একদম ইনএভিটেবল, একদম অনস্বীকার্য, অপরিসীম গুরুত্বের। সেটা কি জানো? মানে হবেই, এবং এটা করতেই হবে। ঠিক আছে, সবাইকে একদিন মরে যাইতে হবে এবং সবাইকেই কি কর দিতে হবে বা ট্যাক্স দিতে হবে। সো ওই দেশগুলোতে এরকম, বাংলাদেশে অবশ্য অনেকে কর ফাঁকি দেয়, সেটা আলাদা হিসাব। দেখো, পণ্য ও সেবা মূল্যের উপর 1991 সাল হতে আরোপিত করকে বলা হয় কি? ঠিক আছে, 91 সাল থেকে পণ্য ও সেবা, ঠিক আছে, কোন কনজিউম গুডস বা সার্ভিসের উপরে যে আমরা 1991 সাল থেকে একটা কর দিয়েছি, সেটার নাম হলো মূল্য সংযোজন কর। চলো চলে যাও নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে যে কোনটি রাজস্ব আয়? রাজস্ব, ঠিক আছে, রাজস্ব আয় কোনটা নিচের? দেখেন, দেশের ব্যাংক থেকে ঋণ, এটা কোনো আয় না। ঠিক আছে, এটা কোনো রাজস্ব আয় হতে পারে না। তারপরে দেখো, বিদেশি অনুদানও কিন্তু আয় না। বিশ্ব ব্যাংক থেকে ঋণ, এটাও আয় না। ঠিক আছে, মূল্য সংযোজন কর বা ভ্যাট, এটা হলো কি? এটা একটা রাজস্ব আয়। ঠিক আছে, কি হইলো হঠাৎ? তাহলে
এই যে সরকারি ব্যয়ের অর্থ সংস্থানের প্রধান উৎস কোনটা? ঠিক আছে, সরকারি ব্যয়ের যে অর্থ সংস্থান এটার প্রধান উৎস কি? অকর রাজস্ব, বৈদেশিক অনুদান, বিশ্ব ব্যাংক থেকে ঋণ, নাকি কর রাজস্ব? মনে রাখবা যে সরকারের ইনকামের প্রধান সোর্স বা সরকার যে ব্যয় করে এটার প্রধান সোর্স কি? কর রাজস্ব। ঠিক আছে, আয়কর সাধারণত কত প্রকার? আচ্ছা, এই প্রশ্নে একটু ফ্ল আছে। ঠিক আছে, মূলত এখানে আয়কর না, এটা মানে কর রাজস্ব মেইনলি মিন করছে যে ট্যাক্স, মানে ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, এই কোশ্চেনটাই আসলে করা হয়েছে। ঠিক আছে, সো কয় রকম? 2 রকম। বাহ্যিক ঋণের উৎস কোনটি? বাহ্যিক মানে দেশের বাইরে থেকে বা কোনো ইন্টারন্যাশনাল লেভেল থেকে ঋণ। ঠিক আছে, বিআরডিবি এটা অভ্যন্তরীণ, সোনালী ব্যাংক অভ্যন্তরীণ, বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ, অর্থাৎ এগুলো কোনোটাই হবে না। জাইকা, ঠিক আছে, যেটার ফান্ডিং এ মেট্রো রেল হয়েছে, জাইকা ফান্ডিং এ কি হয়েছে? ঢাকার মেট্রো রেলটা হয়েছে, এটা একটা বাহ্যিক ঋণের উৎসের উদাহরণ। ঠিক আছে, দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর আরোপিত কর, এই যে এটা দেশের অভ্যন্তরে উৎপাদিত মানে দেশের ভেতরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর আরোপিত করকে আমরা বলি আবগারি শুল্ক। ঠিক আছে, টার্ন ওভার কর না, বাণিজ্য শুল্ক না, সম্পর্ক শুল্কও না। দেশীয় কোন প্রতিষ্ঠান থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় পেয়ে থাকেন? আচ্ছা, কোন প্রতিষ্ঠান থেকে? ঠিক আছে, শিক্ষা বোর্ড থেকে কই পাবে সরকার? পানি উন্নয়ন বোর্ড থেকেও না, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকেও না। সরকার সর্বোচ্চ পরিমাণ টাকা পায় জাতীয় রাজস্ব বোর্ড বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে। তারপর দেখ সরকারি আয় সবচেয়ে বড় উৎস কি? এটা তো অবশ্যই আমরা জানি, এটা অনেকবার রিপিট হয়েছে এবং এই কোশ্চেনটা কিন্তু বারবার আসার একটা প্রবণতা দেখা গিয়েছে। পরবর্তীতে দেখো এনবিআর বহির্ভূত কর কোনটি? ঠিক আছে, এনবিআর বহির্ভূত কর এটা জেনে রাখা ভালো। এনবিআর এর আয়ত্তের বাইরে একটা কর আছে, সেটা হলো ভূমি রাজস্ব। ঠিক আছে, ভূমি রাজস্ব, এটা মনে রাখবেন, এটা ভুল করা যাবে না যদি প্রশ্নে আসে। এনবিআর বহির্ভূত কর হলো ভূমি রাজস্ব। দেখো নেহার চাকরিজীবী বাবা প্রত্যেক অর্থ বছর শেষে জাতীয় রাজস্ব বোর্ডে বাধ্যতামূলকভাবে কিছু টাকা জমা দেন। অন্যদিকে তাদের বাড়ির মালিক সিটি কর্পোরেশন অফিসের জমির খাজনা বাবদ কিছু টাকা জমা দেন। আচ্ছা, উদ্দীপক অনুযায়ী নেহার বাবা নিচের কোনটি জমা দেন? আচ্ছা, উনি জাতীয় রাজস্ব বোর্ডে যেহেতু বাধ্যতামূলক কিছু টাকা জমা দেন, উনি অবশ্যই নবায়ন ফি বা ভ্যাট প্রমোদ করে এগুলা বোর্ডের কাছে জমা দেয় না। তিনি কি জমা দেয়? তিনি যে ইনকাম করে ওইটার উপরে যে ট্যাক্স আছে সে ইনকাম ট্যাক্স দেয়। ঠিক আছে, তারপরে দেখো নেহার চাকরিজীবী বাবা প্রত্যেক অর্থ বছর শেষে, আচ্ছা এইটাই সেম বিষয়, সেম উদ্দীপক, বাট লাস্টে দেখো লেখা আছে বাড়ির মালিক অর্থ জমাদানের ক্ষেত্রে প্রদান করেন, অর্থ জমাদানের ক্ষেত্রে প্রদান করেন বাধ্যতামূলক ভাবে বিশেষ সুবিধার জন্য, আলহামদুলিল্লাহ, জরিমানা হিসেবে নাকি বাণিজ্যিক আয়ের অংশ? অবশ্যই বাধ্যতামূলক ভাবে জমির খাজনা দেয়, তাই না? কমন সেন্সের বিষয় এটা। ওকে, তারপরে একটা বিষয় দেখেন। ওকে, আপনার মোটামুটি শেষ। পিডিএফটা আমি তাহলে তোমাদেরকে দিয়ে দিব ফাইনালি। এবং আমাদের পড়ানো যাদের ভালো লাগে, যারা চাও ঢাবি খ ভর্তি প্রস্তুতি আমার এবং আকাশ ভাইয়ের আন্ডারে থেকে একদম ফুল টাইম নিতে, ঠিক আছে, একদম টিচার স্টুডেন্ট যেমন সম্পর্ক হয় এই সম্পর্কটা, এই ইন্টারাকশনটা চাও, আমাদের ক্লাসগুলো হবে এরকম জুমে ইন্টারাক্টিভ ভাবে ঢাবি খ প্রাইভেট প্রোগ্রামে। তোমরা যদি ইন্টারেস্টেড বোধ করো অবশ্যই এই ভিডিওর নিচে জানাও, ইনশাআল্লাহ তোমাদের যোগাযোগের ঠিকানা দিয়ে দিব। ওকে, বেশি আমি প্রমোশনের দিকে যাব না, কি কি আছে তোমরা সবাই জানো নিশ্চয়ই, আগের ভিডিওগুলো দেখেছো। তোমরা এখন ফাইনাল ডিসিশন নাও, তোমরা খুব ওয়াইজলি টিচার চুজ করো, অনেক অনেক ভালো টিচারই কিন্তু আছে। ঠিক আছে, এখন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কার কাছে কমফোর্টেবল, কাকে শেয়ার করতে পারবা। ওকে, ভালো থাকো সবাই, ইজিসে ভালো মতো দাও, আল্লাহ হাফেজ।